প্রশ্নটা হচ্ছে টার্গেটে কেন তুরস্ক? আজকের আলোচনা আসলে এই জিনিসটাকে হাইলাইট করা না অথবা এই জিনিসটাকে বাস্তবায়ন মানে সাবমিট করা না আপনাদের সামনে। আমার প্রশ্ন হচ্ছে টার্গেটে কেন তুরস্ক? কেন টার্গেটে তুরস্ক? ভারতের টার্গেটে কেন তুরস্ক? তুরস্কের টার্গেটে ভারত নাই ভাই। তুরস্কের টার্গেটে এখানে এতগুলো দেশ আছে যে এর আসলে এটা রেখে আর অন্য কোথাও চিন্তা করার সুযোগ নেই। বাংলাদেশ নিয়ে তার চিন্তা করার মনে হয় 5 মিনিট সময় থাকে না। পাকিস্তানের সাথে তার সম্পর্ক বলে এটা ঐতিহাসিক একটা ব্যাপার। সেখানে সামরিক বিভিন্ন ধরনের বিষয় আছে। তো ভারতে আমি জানি না। ভারত, গ্রিস তুরস্ককে নিয়ে ব্যস্ত থাকবে এটা স্বাভাবিক। তা থাকতেই হবে। কারণ তুরস্ক সামরিক দিক দিয়ে যত শক্তিশালী হবে, গ্রিক তত ভীত সন্ত্রস্ত হবে। কারণ গ্রিসের বড় যে ব্যাপারটা, গ্রিক পত্রপত্রিকা এটা নিয়ে ভীত সন্ত্রস্ত থাকবে। গ্রিক পত্রপত্রিকার মধ্যে আবার কিছু আছে ধরেন যারা একেবারে কট্টরভাবে তুরস্ক বিরোধী, সেই সমস্ত গ্রিক পত্রপত্রিকা এটা নিয়ে ব্যাপকভাবে হচ্ছে ভাইব ছড়াবে। আর গ্রিসের এটা নিয়ে ভীত হওয়া অস্বাভাবিক না, কারণ হচ্ছে ভূমধ্যসাগরে তুরস্ক আর গ্রিস একেবারে মুখোমুখি। ভূমধ্যসাগরে এবং একটা অংশে, তারপরে হচ্ছে এজিয়ান সাগরে তো পুরোটাই তুরস্ক এবং গ্রিস মুখোমুখি। তুরস্ক এখান থেকে উড়াল দিলেই মানে বিমান নিয়ে, যুদ্ধ বিমান নিয়ে আপনি যদি জাস্ট হচ্ছে আকাশ উড়েন, তখনই আপনি দেখবেন যে গ্রিসের কোন একটা দ্বীপের উপর দিয়ে যাচ্ছে। মানে এইখানে তুরস্কের বর্ডারের সাথে, তুরস্কের সীমানার কাছাকাছি সব দ্বীপগুলো গ্রিস দখল করে রেখেছে। তো যে কারণে আপনি যদি এটা দেখেন, দেখবেন যে কয়েকদিন আগে দেখলাম যে রাশিয়া এস্তোনিয়াতে একবার জাস্ট হচ্ছে তার যুদ্ধ বিমান নিয়ে তার আকাশ সীমার মধ্যে ঢুকে গেছে, এটা নিয়ে পুরো ন্যাটো চিল্লাফাল্লা শুরু করে দিয়েছে। আর তুরস্ক 17,000 বার গ্রিসের আকাশ সীমাকে লঙ্ঘন করেছে, এটা নিয়ে ন্যাটোর কিছু বলার নাই। কেন বলার নাই? তাহলে ন্যাটো কি ইসলামিজমকে বা ইসলামিস্টদেরকে সাপোর্ট দেয়? এরকম কিছু কথাবার্তা আসে। ভাই তুরস্ক তার সীমানা থেকে উড়াল দিলেই তো হচ্ছে গ্রিসের দ্বীপের উপর দিয়ে তার যেতে হয়। এতটুকু দ্বীপ, এবং সেই দ্বীপগুলো গ্রিস দখল করে রেখেছে। এই দ্বীপগুলোর কোনো দখলের কথা ছিল না সেই যখন হচ্ছে অটোমান সাম্রাজ্য ভেঙে যাওয়ার পরে তুরস্ক রাষ্ট্র গঠন হয়, তারপরে হচ্ছে লুজান চুক্তি অনুযায়ী দখল করেছে। এখন সে বলছে আমার জায়গার উপর দিয়ে যাচ্ছে। যাই হোক, তো গ্রিসের এখানে ভয়ের একটা বিষয় আছে। দ্বিতীয় হচ্ছে ইসরায়েলের এখানে ভয়ের একটা বিষয় আছে। ইসরায়েলের ভয়ের বিষয়টা হচ্ছে তুরস্ক যতই কামাল আতাতুর্কের তুরস্ক গঠিত হোক, তারপরে সেকুলারিজমের উপরে সেই তুরস্ক প্রতিষ্ঠিত হোক, এখনো পর্যন্ত সেইভাবে চলুক, এরদোগান যতই হচ্ছে মানে কি বলে সামনে যাওয়া পিছনে যাওয়া, এর সাথে জোট করা ওর সাথে জোট করা, মুখে একটা বলা বা সেটাকে বাস্তবায়ন না করা, অথবা মুখে একটা বলে বাস্তবে হচ্ছে অন্য কিছু বলা, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে, ইসরায়েলের সাথে বিভিন্ন সময়ে চুপ থাকা, ইসরায়েলের সাথে তলে তলে কি বলে সমর্থন দেওয়ার যে সমস্ত অভিযোগ আছে, এই সবগুলোকে যদি আপনি একত্র করেন, তারপরেও ইসরায়েল মনে করে যে এই অঞ্চলে তার জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে তুরস্ক। এটা ইসরায়েল মনে করে, ওপেনলি মনে করে। সে মিশরকে বড় ধরনের হুমকি হিসেবে দেখে না, সে সৌদি আরবকে বড় হুমকি হিসেবে দেখে না। সে বড় হুমকি হিসেবে দেখে তুরস্ককে, দ্বিতীয় হুমকি হিসেবে দেখে ইরানকে। হ্যাঁ, বলতে পারেন যে ইরান হচ্ছে তার ফার্স্ট হুমকি, তার ফার্স্ট হুমকিও ইরান না। সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে সে তুরস্ককে। সবচেয়ে বড় হুমকি হিসেবে যাকে সে দেখবে, তার সাথে হচ্ছে কনফ্লিক্টে, তার সাথে সরাসরি যুদ্ধে সে শেষে আসবে। এজন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে সে তুরস্ককে দেখে। এখন এটা বুঝলাম যে গ্রিস তুরস্ককে বড় একটা হুমকি হিসেবে দেখবে, ইসরায়েল তুরস্ককে বড় একটা হুমকি হিসেবে দেখবে, কিন্তু ভারত ভাই তোর সমস্যাটা কোথায়? তোর সমস্যাটা কি? অটোমানরা যখন ক্ষমতায় ছিল, তখন যদি আমরা মোগল সাম্রাজ্যকে ভিন্নভাবে দেখি, অটোমানরা কিন্তু ভারত নিয়ে খুব বেশি একটা ঘাটাঘাটি করে নাই। কিন্তু তুর্কিরা বা অটোমানরা যেটা বলে যে মোগল সাম্রাজ্য হচ্ছে তুর্কিদের বাবর সাম্রাজ্যের একটা, মানে বাবর সাম্রাজ্য যেটা এরা বলে বাবর সাম্রাজ্য, আমরা বলি মোগল সাম্রাজ্য, এরা বলে বাবর শাহ থেকে গেছে। বাবর শাহ হচ্ছে তুর্কি বংশোদ্ভূত। তো সেই দিক থেকে যদি চিন্তা করে এবং সেই ইতিহাসকে সামনে নিয়ে এসে ধরুন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, তারপরে হচ্ছে মোহাম্মদ ঘুরি, তারপরে ভারতের যত মুসলমানরা এই ভারত বিজয়ের জন্য অভিযান পরিচালনা করছে, প্রায় সবাই হচ্ছে কোনো না কোনো ভাবে এই তুর্কি বংশের সাথে সম্পৃক্ত, তুর্কি বংশোদ্ভূত অথবা তুর্কি বংশের সাথে, বংশগুলোর সাথে সম্পৃক্ত।
সেই দিক থেকে যদি ভারত সেই পিছনের দিকগুলোকে ওইভাবে চিন্তা করে যদি মনে করে যে না তুর্কিদের আবারও এখানে হচ্ছে চোখ আছে, এই দিকে তারা হচ্ছে মানে তাদের দৃষ্টিভঙ্গি আছে, তাদের ইচ্ছা আছে, তারা এদিকে আগাবে, সেই চিন্তা যদি করে তাহলে তাদের এই ভয়ের এখানে একটা কারণ আছে। কিন্তু যেই তুরস্ক এখনো পর্যন্ত তার সীমানা ছেড়ে সিরিয়াতে মোটামুটি পুরোপুরি ভাবে হচ্ছে তার প্রভাব বলয় তৈরি করতেই পারলো না, সেই তুরস্ককে নিয়ে যদি এত ভয় থাকে তাহলে কি এই তুরস্ককে আমরা যে তুরস্ক হিসেবে জানি এর শক্তি কি বা এর প্রভাব বলয় অথবা এর যে মানে কি বলে এরিয়া, ইনফ্লুয়েন্সের যে এরিয়া, সেটা কি তাহলে আমরা যতটুকু দেখি তার চেয়েও বেশি? তাহলে কি বাস্তব তুরস্ককে আমরা এখনো চিনতে পারি নাই? আমার প্রশ্নটা হচ্ছে এইখানে। কারণ যখনই তুরস্কের কোনো একটা পজিটিভ জিনিস নিয়ে হচ্ছে আলোচনায় আসে, তখনই দেখা যায় যে এই ৩-৪টা দেশ এরা মোটামুটি মানে এখানে দেশগুলোকেও সরাসরি দোষ দেওয়া ঠিক না, আমি দেশগুলোকে দোষ দিচ্ছি না। এই দেশগুলোর মধ্য থেকে অনেকগুলো হচ্ছে গ্রুপ এবং অনেকগুলো এই ধরনের মিডিয়া, তারা ফুলিয়ে ফাঁপিয়ে অতিরঞ্জিত করে এমন একটা ভাইব তৈরি করে, হয়তো বা তারা একটা বিধি তৈরি করার চেষ্টা করছে তাদের সাপোর্টারদের মধ্যে, দেখো এই তুরস্কের বিরুদ্ধে আমাদের দাঁড়ানো দরকার, কিন্তু এটা করতে যে তারা আসলে তুরস্ককে বড় করে তুলছে। আবার আমাদের মধ্যে অনেকে যারা তুরস্ককে অনেক বেশি ভালোবাসে বা তুরস্কের এই যে বড়ত্ব, তুরস্কের শক্তি, তুরস্কের মহত্ব, এগুলো নিয়ে হচ্ছে মানে আনন্দ পাই, আবেগে আপ্লুত হই, অথবা এটাকে আসলেই এই ধরনের হওয়া উচিত বলে মনে করি, তারা ওই সোর্সগুলো থেকে ওই খবরগুলোকেই সামনে নিয়ে এসে ব্যাপকভাবে প্রচারণা চালায়। আর বর্তমানে মিডিয়া এমন একটা লেভেলে গেছে যে সারাদিন খালি এটা নিয়ে পড়ে থাকতে হয় যে কোনটা সঠিক খবর, কোনটা ভুল খবর, কোনটা সঠিক, কোনটা ভুল, এটা নিয়ে সারাদিন পড়ে থাকতে হয়, এরকম একটা অবস্থা। মাঝে মাঝে আমার কাছে দর্শকরা হচ্ছে বিভিন্ন ধরনের মানে খবর, তারপরে হচ্ছে স্ক্রিনশট, তারপরে ইয়াগুলো তথ্য পাঠায় যে ভাই এটা এরকম হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তথ্যগুলো ভুয়া। মনে করেন যে একটা চ্যানেল অথবা একটা পেজ একটা তথ্য শেয়ার করেছে, মানে দেখলেই আপনার মনে হবে যে এটা ভুয়া, সত্য হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু তারপরে মানুষ ওটাকে বিশ্বাস করে। ওটার নিচে দেখবেন যে শত শত হাজার হাজার মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, গুড, এইটাই তো চাচ্ছি, ইনশাআল্লাহ, এই ধরনেরই ধরেন। এবং তার চেয়েও বড় কষ্টের এবং কি বলবো মানে আশ্চর্যের বিষয় হচ্ছে, যেই পেজটা এই খবরগুলো শেয়ার করছে সেই পেজটা নিজেই বলছে যে আমি একটা ভুয়া পেজ, আমি জাস্ট হচ্ছে মজা লওয়ার জন্য এই জিনিসগুলো শেয়ার করি, আমার কোনো কথা আপনারা সিরিয়াসলি নিবেন না। এরকম শত শত পেজ তৈরি হয়েছে এখন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, টুইটারে প্রচুর এই ধরনের পেজ তৈরি হয়েছে, যারা ওপেনলি বলছে মানে তাদের যে ডিসক্রিপশন পেজে সেখানে সে বলছে যে আমি হচ্ছি ভুয়া পেজ, আমি জাস্ট হচ্ছে মজা লওয়ার জন্য এইগুলো শেয়ার করি, আপনারা মজা নেবেন কিন্তু সিরিয়াসলি নেবেন না। অথচ মানে এত সিরিয়াসলি এইগুলো নেওয়া হয় যে আমরা অরিজিনাল তথ্য শেয়ার করলে হয়তো দেখা গেছে সেটার পিছনে সর্বোচ্চ 50টা কমেন্ট পড়বে, কিন্তু ওই ধরনের খবর শেয়ারের পরে হাজার হাজার কমেন্ট আর লক্ষ লক্ষ হচ্ছে রিয়াকশন আর কি শত শত শেয়ার।